বেলা 2টার পর খবর এলো বিডিআর পিলখানা থেকে একজন অফিসার পালিয়ে যমুনায় এসেছে। আমি তা শুনে তার কাছে ছুটে গেলাম। তিনি জানালেন বিদ্রোহীরা বেশ কিছু অফিসারকে হত্যা করেছে। সেখানে গিয়ে যে দৃশ্য দেখি সত্যি এটা একটি হতাশাজনক। দেখি পুরা যমুনায় লোকে লোকারণ্য, হাঁটার জায়গা নাই। যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই। পথিমধ্যে যা জিনিসটা দেখলাম যে স্পেশালি যমুনা ভবনের কিছু সম্মুখে আরআর ডিপ্লয় করা হয়েছে, অ্যাজ ইফ somebody is going to attack যমুনা। সেনাবাহিনীর দৃষ্টির আড়াল হওয়ার পর বেলা 1টার দিকে সাদা পতাকা নিয়ে প্রাক্তন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম মেইন গেট দিয়ে আলোচনার জন্য পিলখানার ভিতরে প্রবেশ করে। এরই মধ্যে সরকার থেকে বলা হলো যে সেনাবাহিনী মেইন গেট এলাকা প্রোটেক্ট করবে এবং পুলিশ করবে আর এক সাইডে, র্যাব করবে অন্য সাইড থেকে। আমার জানা মতে যে ডেইরি ফার্ম যেখানে আছে ওই এলাকাটা অরক্ষিত ছিল। বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয় তা ফাঁস করলেন সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিন মাত্র 36 ঘন্টায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুলেছেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে বিডিআর বিদ্রোহের বিষয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ নিয়ে যখন তদন্তের আদেশ দেই, এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। বিডিআর বিদ্রোহ শুরুর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হন সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ। তিনি শেখ হাসিনাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে। মঈন সময় জানিয়ে সৈন্যদল পিলখানায় পাঠানোর জন্য অনুমতি চাইলে তিনি সাড়া দেন। পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের প্রয়োজনটা কি। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। মঈন ইউ বলেন, সেদিন 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে 7:30টার সেনা সদরের প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে। এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরো বলেন, এরপর আমি বিডিআর এর ডিজির জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিং এর জন্য যাই। 9টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই যখন ব্যস্ত হয়ে পড়ি, সেখানে 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মঈন ইউ আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা যখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়, পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। এই সম্পর্কে পিএসও এফডি জেনারেল মবিনকেও অবহিত করা হয়। তিনি আরো বলেন, 9:47 ডিজি বিডিআর কে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে জানান, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পেছনে দাঁড়ায়। এরপরই বাইরে থেকে গুলির শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। তিনি বলেন, আমি সেক্টর কমান্ডার এবং
এবং ব্যাটালিয়ন কমান্ডারদেরকে পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। তখন আমি তাকে অপারেশনের কথা জানাই। মঈন আহমেদ বলেন 9:54 আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যে তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। সেক্ষেত্রে অনেক সময় লাগলো। 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন সেনা অফিসার এবং 655 জন অফিসার যাত্রা শুরু করেন। মঈন আহমেদ বলেন এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মর্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11:46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে ডিজিডিডিজি কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে সমালোচনা করেন তিনি। সাবেক সেনা প্রধান জানান ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগে। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এতে ক্ষয়ক্ষতি হতো না। তিনি জানান 11:45 দিকে পিএসও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। বেলা 12টায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন। বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। তিনি আরো বলেন আমি যমুনায় যাবারও ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন, অর্থাৎ তাদেরকে আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে। অনেকক্ষণ পর তারা সেখানে আসলে আমাদের জানানো হয় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছে এবং তারা সাধারণ ক্ষমা চায়। সাবেক প্রধানমন্ত্রী বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি। তখন আমি তাকে বলি অনেকে নিহত হয়েছেন, তাদের কোনো দাবি মানা যাবে না। আপনি তাদের বলবেন প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে, দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে, তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থত সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই নেই। 14 জন বিদ্রোহী 3:48 ডিএডি তৌহিদের নেতৃত্বে যমুনাতে আসেন। তাদের একটি বড় রুমে রাখা হয়। আমি তখন আমার এডিসি জুনায়েদকে বিদ্রোহীদের নেতাকে নিয়ে আসতে বলি। ডিএডি তৌহিদ যখন আসেন তখন আমি পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন সকাল 9টায় বিদ্রোহীরা আমাকে একটি রুমে তালা মেরে রাখে, মাত্রই তালা খুলে আমাকে নিয়ে আসা হয়, আমি কিছুই জানি না। মঈন আহমেদ বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন আমি তাকে বলি আপনি জানেন না, এখানে বাকি যারা আছেন তারা তো জানেন, তাদের গিয়ে জিজ্ঞাসা করেন এবং আমাকে জানান। ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মঈন আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।